এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে। আর এই ঘটনাটি উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত যেখানে ঘটেছে সেটা যশোর জেলার সদর উপজেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। এই মিকাইল ভাইয়ের বাড়ি কিন্তু যশোরে, মূলত সেখানেই ঘটেছে। আর ঘটনাটা ঘটেছে এই মিকাইল ভাইয়ের মায়ের চাচাতো বোনের মেয়ের সাথে। ঘটনায় যাওয়ার আগে ঘটনাস্থলের বর্ণনাটা একটু দিয়ে নেই। ওনার মামা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বুড়িগঙ্গা নদী, নদীর ঘাটে ফসলের জমি, আর কিছুটা দূরে একটা শ্মশান রয়েছে, তার পাশে একটা বড় তাল গাছও ছিল। ঘটনাটি ঘটেছিল 2005 সালের দিকে। ওনার মায়ের চাচাতো বোনের মেয়ের নাম শিলা। শিলা তার নানার বাড়ি থেকে লেখাপড়া করত এবং থাকতো সেখানে। বুড়িগঙ্গা নদীর ঘাটে ফসলের জমিতে আগে বেলে শাক পাওয়া যেত, খেতে অনেক ভালো লাগতো। তখনকার দিনে অনেক লোকই, বিশেষ করে গ্রামের ভদ্রমহিলারা, ওখানে গিয়ে বেলে শাক তুলে নিয়ে এনে রান্না করে খেতেন আর কি। শিলা এবং তার খালা, তার নাম হচ্ছে মারিয়া, এই শিলা এবং মারিয়া খালা দুজন একসাথে ভর দুপুরবেলা শাক তুলতে যায়। শিলা এবং মারিয়া খালা বেশ কিছুক্ষণ শাক তোলার পর মারিয়া খালা শিলাকে বাড়ি যেতে বলে এবং বলেন যে অনেক শাক তো তুললাম, চল এখন বাড়ির দিকে যাই। শিলাকে তার খালা দেখে যে শাক তুলতে তুলতে প্রায় শ্মশান ঘাটের কাছাকাছি চলে গেছে। শিলা তার খালাকে বলে যে আমার শাক তোলা হয় নাই, আমি আরো শাক তুলবো, তুমি যাও তো বাড়ি। শিলার খালা বলেন, মানে মারিয়া খালা বলেন, যে এখানে তোকে একা রেখে আমি যেতে পারি? জায়গাটা ভালো না, এখন তোকে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না, চল 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 আমার সাথে চল। মারিয়া খালা শিলাকে জোর করার পরও শিলা যেতে চায় না কোনো একটা কারণে। মনে হচ্ছে শিলার যেন শাক তোলার এমন নেশা লেগেছে যে কোনোভাবে সেই নেশা থেকে সে বের হতে পারছে না। এদিকে বিকাল হয়ে এসেছে। বারবার শিলাকে বলার পরও যখন শিলা আসে না, মারিয়া খালা খুব রাগান্বিত হন, বিরক্ত হন, রাগ করে শিলাকে ওখানে রেখে বাড়িতে চলে আসেন। এর বেশ কিছুক্ষণ পর শিলা কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরত এসে নানির কাছে নালিশ দেয়। নালিশ এইটা বলে দেয় যে মারিয়া খালা নাকি শিলাকে একটি কচা গাছের ডাল ভেঙে মারতে গিয়েছিলেন এবং খুব বকাঝকা করছেন। এই কথা শোনার পর নানি এই মারিয়া খালাকে বলেন, এই একটা কাজ হইল, শিলাকে তুই এই কাজটা করলি কেন? কচা গাছের ডাল ভেঙে মারতে গেছিস কেন? এটা শোনার পর মারিয়া খালা তো অবাক, এটা কিভাবে সম্ভব? উনি তো অনেক আগে চলে আসছেন, এটা তো নানিকে বলছেন। মারিয়া খালা বেশ রাগ করেন এই ভেবে যে শিলা তার নামে একটা মিথ্যা নালিশ করেছে। উনি তো শিলাকে বলছেন, শিলা কাজটা তো ভালো হলো না, আমি তোকে কখন এই কচা গাছের ডাল ভেঙে মারতে গেলাম? শিলা তো বলছে, না তুমি আমাকে মারতে গেছোই, তুমি অবশ্যই মারতে গেছো। কোনোভাবেই শিলা মানতে নারাজ যে মারিয়া খালা আগে চলে আসছে। এদিকে মারিয়া খালাও বলছেন যে উনি আগে চলে আসছেন। মারিয়া খালার কাছে খারাপ লেগেছে এই ভেবে যে শিলা এরকম একটা কথা তার মায়ের কাছে বলল। তার মা বলতে মানে মারিয়া খালার মা আর কি, শিলার নানি। আর শিলার নানিও মারিয়া খালাকে বকাঝকা করতেছেন। তো একটা পর্যায়ে শিলা বলছেন, আমার কাছে প্রমাণ আছে, চলো ওই কচা গাছের ডাল ওইখানেই ভেঙে পড়ে আছে, চলো আমি দেখাবো। এই বলে শিলা তার নানিকে নিয়ে রওনা দিয়েছেন ওই শ্মশান ঘাটের দিকে। বাসার কাছাকাছি ছিল তো ওই সময় মারিয়া খালার যান নাই, রাগ করে। সত্যি তার নানি দেখেন যে ওইখানে একটি কচা গাছের ডাল পড়ে আছে, যেটা একটু আগে হয়তো ভাঙা হয়েছে। ওই ডালটা তুলে শিলা বাড়িতেও নিয়ে আসে, এসে মারিয়া খালাকে দেখাচ্ছে, এই দেখো এই ডাল দিয়েই তো তুমি মারতে চাইছিলা, এই যে নানি আমাকে দেখছে, আমার সাথে গেছিল, ওখানে পড়েছিল। মারিয়া খালা তো আসলে কিছুই বুঝতে পারছেন না যে আসলে ঘটনাটা কি। ও এইভাবে মিথ্যা কথা বলা শুরু করে দিল আমার নামে, না একটু বকাঝকাই করছি তাই বলে ওকে আমি কচা গাছের ডাল ভেঙে মারতে যাব। উনি আসলে মন খারাপ করেছেন শিলার উপরে, করারই কথা। তো যাই হোক, ওই দিন সন্ধ্যার পর ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। শিলা পড়তে বসেছে, তখন সাথে শিলার ভাই শাওনও ছিল, একসাথে পড়তে বসেছে আর কি। ওই সময় হঠাৎ করে একটা অবয়ব দেখতে পায় শিলা। ওই পড়ার ফাঁকে নানি ওদের জন্য জিলাপি দিয়ে গিয়েছিল, ওই সময় পড়ছিল আর জিলাপি খাচ্ছিল। ওই অবয়বটার পুরো শরীরে বড় বড় লোম ছিল, চেহারাটা খুব কুচকুচে কালো ছিল, চেহারার উপর লোম ছিল বেশি এরকম না, চেহারাটা বোঝা যাচ্ছিল।
ঠোঁটগুলো ছিল ধবধবে সাদা কিন্তু চেহারাটা কালো, আর চোখ দুটো ছিল লাল টকটকে। ওই অবয়বটা ঘরের মধ্যেই দাঁড়ানো। শাওন কিন্তু সেটাকে দেখতে পাচ্ছে না, শিলা দেখতে পাচ্ছে। ওই অবয়বটাকে দেখার পর শিলার মুখে আর কোনো কথাই আসছে না, ভয়ে সে কোনো কথা বলতে পারছে না। মনে হচ্ছে ওর শরীরটা অবশ হয়ে গেছে, শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। ওই অবয়বটা দূর থেকেই তার হাতটা লম্বা করে বাড়িয়ে দেয় শিলার দিকে এবং বলতে থাকে, হ্যাঁ রে শিলা, জিলাপি খাবি? একা একাই খাবি? দে, আমাকেও দে, আমিও খাই। এইটা শোনার সাথে সাথে শিলা তো প্রচন্ড জোরে এক চিৎকার দেয়, সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার চিৎকারে অন্য ঘর থেকে নানি আর মারিয়া খালা চলে আসে। কি হলো কি হলো? এদিকে শাওন তো কিছুই বলতে পারে না, সে তো কিছুই বোঝে নাই। সে খালি দেখছে যে হঠাৎ করে শিলা প্রচন্ড জোরে একটা চিৎকার দিল, সেন্সলেস হয়ে গেল। ওই সেন্সলেস অবস্থায় শিলার কিন্তু দাঁতও লেগে গিয়েছিল। অনেক সময় এরকম হয়। তো অনেক কষ্টে শিলার জ্ঞান ট্যান ফেরানো হয় আল্লাহর রহমতে। এর পরপরই স্থানীয় মসজিদের একজন মুয়াজ্জিন শহীদুল্লাহ চাচা আবার সম্পর্কে এই শিলার নানা হতেন। তো তাকে ডাকা হয়, উনি হালকা পাতলা ঝাড়ফুঁক করতেন আর কি, বা জানতেন ঝাড়ফুঁক টুকটাক। ওনাকে যখন ডেকে নিয়ে আসা হয়, উনি ঝাড়ফুঁক করে দিলেন, একটু পানি পড়া তেল পড়া দিয়ে দিলেন এবং জানালেন যে কি হয়েছিল। সবকিছু শোনার পর উনি বলেন যে ওকে ভালো কোনো হুজুর দেখাতে, কারণ বিষয়টা স্বাভাবিক না। যখন কেউ এই টাইপের জিনিস দেখতে থাকে তখন দ্রুত এটা সমাধান না করলে এটা বড় ধরনের একটা সমস্যায় রূপান্তরিত হয়। এখন ভালো হুজুর কোথায় পাবেন? টুকটাক খোঁজ খবর যেটা পান আর কি, তাদের কাছে নিয়ে যান, কোনো কাজ হয় না। এদিকে কয়েকদিনের ব্যবধানে শিলা শুকিয়ে যেতে থাকে, মনে হচ্ছে শরীরের ভেতর থেকে কেউ রক্ত শুষে খেয়ে ফেলছে, শুকিয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দিনের বেলাতে ও বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখতে পেত। ও যখন একা একা থাকতো তখনই ওই অবয়বটা এসে হাজির হতো। যখন স্কুলে থাকতো তখনও দেখতো, যখন খাবার খেত তখনও দেখতো। বিশেষ করে খাবার খাবার সময় ওই অবয়বটা এসে দূর থেকেই হাত বাড়িয়ে দিত। ওই হাতটা লম্বা হয়ে শিলার কাছে চলে আসতো এবং বলতো, কিরে শিলা, একা একাই খাবি? দে, আমাকে দে, আমিও একটু খাই। আর তখনই শিলা প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যেত। এই ধরনের সমস্যা কিন্তু চলছিল। এরপর খুঁজতে খুঁজতে যশোরের তুলারামপুর এলাকায় একজন ভালো হুজুরের সন্ধান পান। সেই হুজুরের কাছে যান। তো হুজুর বলেন যে সন্ধ্যার পর বা বিকালের একটু আগে বা এরকম একটা সময় আর কি উনি রুকিয়া করবেন, এরকম একটা সময় বলেছিল আর কি। তো উনি রুকিয়া শুরু করেন। রুকিয়া করার সময় একটি বৃত্ত উনি এঁকেছিলেন, যে বৃত্তের মাঝে শিলাকে বসিয়েছিলেন। শিলার উপরেই রুকিয়ার মাধ্যমে সেই জিনটাকে উনি হাজির করেন। সেই জিনটাকে হাজির করার পর এই হুজুর বলেন যে, আচ্ছা এই বাচ্চা মেয়েটার সাথে তোর কিসের শত্রুতা? তোর কি ক্ষতি করছিল বলতো? তখন ওই জিনটা বলে, ও তেমন কোনো ক্ষতি করে নাই, ওর সাথে কোনো সমস্যা হতোও না। মূলত ও এমন একটা সময় শাক তুলছিল, যে সময়টা তো ছিল আমাদের ওই পথ দিয়ে চলাচলের সময়। ওকে আমি বারবার বলেছিলাম যে চলে যা চলে যা, ওর খালার রূপ ধরে। ওর খালা যখন চলে গেল, এরপর বললাম, সে শোনে না। এরপর আমি একটি কচা গাছের ডাল ভেঙে ওকে ভয় দেখাই, তারপর সে ভয় পেয়ে চলে যায়। ওকে ক্ষতি করার কোনো উদ্দেশ্যে আমি এই কাজ করি নাই। মূলত ওই সময় আমাদের চলাচলের পথে কেউ বাধা হলে তার বড় ধরনের ক্ষতি হয়। যেহেতু ও চলে আসছিল একটু পরেই, আমাদের সম্প্রদায়ের আরো বড় বড় জিনেরা ওই দিক দিয়ে আসতো, তখন ওর আরো অনেক বড় ক্ষতি হতো। এই ঝামেলা এখানেই শেষ হয়ে যেতে পারতো। ও কি করছে, আরো কিছুক্ষণ পরে এসে সন্ধ্যার সময় ওই কচা গাছের ডালটা নিয়ে গেছে। মূলত ওই কচা গাছেই আমি থাকতাম। আমি নিজে ওর ভালোর জন্য কচা গাছের ডাল ভেঙে ওকে ভয় দেখায় তাড়াই দিছি। ও ওখানে এসে সেই ডালটা আবার বাড়িতেও নিয়ে গেছে। এই ধরনের ঘটনা যদি ঘটে, তখন ওই গাছের ওই অংশের সাথে আমরাও সেই বাড়িতে চলে যাই। তখন ওই ডালের সাথে সাথে আমি এই বাড়িতে চলে আসছি। ও যেহেতু আমার অবাধ্য হয়েছে, দুষ্টামি করছে, এই জন্য ওকে আমি শাস্তি দিচ্ছি, আর ওকে আমি শাস্তি দিয়েই যাব। এরপর হুজুর বলেন, যত বুঝে করে নাই, ছেড়ে চলে যা। সে বলে যে না, যাব না। তখন হুজুর বলেন, আমি জানতাম যে এইগুলাই বলবি, যে আমি যাব না, আর এর ওষুধও আমার কাছে আছে। এরপর হুজুর সরিষা পড়া এবং জমজমের পানি এই দুটো মিক্স করে ওই শিলার দিকে ছুড়ে মারেন। আর তখনই শিলার ভেতরে থাকা ওই জিনটা, ওরে বাবারে মরে গেলাম, শরীর পুড়ে গেল, এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তখন হুজুর বলেন যে, বুঝছিস তো যে কেন এইটা ছুড়ে মারলাম? আমি জানতাম যে তুই যেতে চাইবি না,
শুধু তুই না, সব জিনিস এই কথাই বলে যে না আমি ছেড়ে যাব না, এজন্য এর ব্যবস্থা আমাদের করাই থাকে। এখন যা, দ্রুত ভাগ। আর যাওয়ার সময় এখানে একটা কলস আছে, এই কলসটা নিয়ে সোজা শ্মশানঘাট পর্যন্ত যাবি, তারপর শ্মশানঘাটের ওইখানে এটা ফেলে দিবি, এটা আমরা সবাই দেখবো, যা। তখন কি হয়, ওই পাশে একটা রান্নাঘর ছিল, রান্নাঘরে একটা কলস ছিল, ওই কলসটা একে একে শূন্যে উঠে যায় এবং শূন্যে ভাসতে ভাসতে ওই কলসটা চলে যেতে থাকে মাঠের ভিতর দিয়ে ওই শ্মশান ঘাটের ওই দিকটাতে। ওই সময় তো আসলে সন্ধ্যা বা রাত হয়ে গিয়েছিল, পরবর্তীতে খুব বেশি দূরে দেখা যায় না, দিনের বেলা গিয়ে দেখা গেল ওই শ্মশান ঘাটের কাছাকাছি একটা জায়গায় কলসটা ভেঙে পড়ে আছে, মানে উপর থেকে ছেড়ে দিয়েছে, পড়ে গেছে। মূলত যখন ওই অবয়বটা শিলার শরীর থেকে বের হয়ে যায় তখন শিলা সেন্সলেস হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু ওই কলসটা শূন্যে উঠে যায় এবং ভাসতে ভাসতে ওই দিকটাতে চলে যায়। তা আল্লাহর অশেষ রহমতে এরপরে শিলার সাথে আর কোনো ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, সেটা হচ্ছে যে কোনো গাছ বা এই টাইপের কোনো জিনিস যেগুলোতে আসলে জিনের প্রভাব রয়েছে, সেই গাছের কোনো ডাল বা সেই গাছ দিয়ে তৈরি কোনো আসবাবপত্র যদি কেউ ব্যবহার করে, তখনও কিন্তু ওই জিনগুলো ওই জিনিসটার সাথে সাথে চলে আসতে পারে। এই টাইপের একটা ছোট্ট ঘটনা আমাকে আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব বলেছিলেন। ওদের বাড়িতে একটা আলমিরা আছে, গভীর রাত্রে এখনো ওই আলমিরার মধ্যে কি যেন খটখট খটখট শব্দ করে। মূলত যে গাছ থেকে ওই আলমিরাটা তৈরি করা হয়েছিল সেই গাছে সমস্যা ছিল। এরপর ওই গাছ দিয়ে যখন এরকম একটা আসবাবপত্র তৈরি করা হয়, এরপর থেকেই ওই আসবাবপত্রের মধ্যে গভীর রাত্রে খটখট খটখট শব্দ হয়। ওনারা অনেক চেষ্টা করেছেন এটা সমাধান করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েছেন, তাতেও কিছু হয় না। এমনকি খটখট করা অবস্থাতেই ওনারা দৌড়ে গিয়ে ওটার পাল্লা খুলেছেন, তখনও কিছু দেখা যায় নাই। হয়তো বা ইঁদুর বা অন্য কোনো কিছু ভিতরে থাকতে পারে বা আশেপাশে থাকতে পারে, এরকম কোনো কিছু আসলে ওনারা দেখতে পান নাই। বহু বছর ধরে এই সমস্যা এখনো চলছে, কিন্তু ঘটনাটি খুব ছোট, তো এই জন্য বদরুজ্জামান রাকিব বলেছেন যে ভাই আসলে এটা এত ছোট ঘটনা, 2 মিনিটে হয়ে যায়, তো এটা আসলে যে দিব লিসেনারদের কাছে তো ভালো লাগবে না। তখন আমি বলেছিলাম কোন একটা ঘটনার রেফারেন্স হিসাবে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব কিনা। তখন এই চিন্তা যেহেতু মাথায় আমার আসে, আজকের এই ঘটনার প্রেক্ষাপটে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনাটি একদম ছোট, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বলতে গেলে 2 মিনিটও লাগতো না। এর থেকেই প্রমাণিত হয় যে কোনো এরকম জিন দ্বারা আক্রান্ত কোনো গাছ যেখানে তারা থাকেন, এই গাছগুলো কাটা বা সেখান থেকে তৈরি আসবাবপত্রের সাথেও এই জিনগুলো চলে আসতে পারে এবং তার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমরা অনেকে মনে করি মনে হয় গাছের কোনো গুণ রয়েছে, আসলে গাছের কোনো গুণ নাই এই অর্থে। হ্যাঁ, গাছের কোনো ঔষধি গুণ থাকতে পারে, সেই হিসাবটা আলাদা, সেটা আমি বলছি না। আমি বলছি যে গাছ কারো ক্ষতিও করতে পারে না, ভালো করতে পারে না, সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, আল্লাহ যদি না চান। তবে এই ধরনের প্যারানরমাল ক্ষতির কথা আমি বলছি, যে এই কারণে জিন যদি চলে আসে তখন কিন্তু পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। যেটা শিলা আপু করেছিলেন, উনি এই ডালটা ভুল করে নিয়ে আসছিলেন। উনি তো ছোট মানুষ, বুঝতে পারেন নাই, আসলে বোঝার কথাও না, এটা আমরাও হয়তো বা এই কাজটা করতাম। আর যেহেতু মারিয়া খালা উনি অস্বীকার করছিলেন, আর শিলা তো এটা দেখেছে, সেটা প্রমাণ করার জন্যই বলতো এটা সাথে করে নিয়ে আসছিলেন তার নানির সাথে, আর এটাই একটা বড় ধরনের বিপদের কারণ হয়ে গিয়েছিল। এটা ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি দেশের বাইরে থেকে পাঠিয়েছেন। ওনার নাম ইমন হাসান নাইম। উনি বর্তমানে জার্মানির ডুয়েসবুর্গ শহরে রয়েছেন। উনার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী পৌরসভার 9 নং ওয়ার্ড হারোরদিয়া গ্রামে। উনি জার্মানিতে ব্যাচেলর করতে স্টুডেন্ট ভিসায় উনি এসেছেন, খুব বেশি দিন হয়নি, অল্প কিছুদিন গিয়েছেন আর কি। উনি মূলত 2টি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, সেই 2টি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। উনি মূলত যেখানে আছেন সেই জায়গা সম্পর্কে একটু তথ্য দিয়েছেন। জার্মানিতে মাঝে মাঝেই তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা কিন্তু দাওয়াতি কাজে আসেন, বিশেষ করে পাকিস্তানি যারা তাবলিগের ভাইরা রয়েছেন তারাও আসেন, বাংলাদেশি ভাইরাও মাঝে মাঝে আসেন। এভাবেই কিন্তু তাবলিগের যে মেহনতটা সেটা জার্মানিতেও সচল আছে খুব ভালোভাবেই, আলহামদুলিল্লাহ। তো পাকিস্তান থেকে তাবলিগের কিছু সাথী ভাইরা ওনাদের সাথে পরিচিত হতে আসেন। তো ওনারা 4 জন 2 রুমে থাকেন, মানে এক এক রুমে 2 জন করে। ওনারা সবাই বাংলাদেশি, এমনকি ওই বাড়ির যিনি মালিক তিনিও বাংলাদেশি।
আড্ডা দেওয়ার একটা পর্যায়ে তাবলিগের এক ভাই বললেন যে এই জার্মানির এই শহরে, মানে এই ডুয়েসবুর্গ শহরে অনেক বাড়ি রয়েছে যেগুলো অনেক পুরনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগের। শুধু ওই শহরে না, জার্মানির অনেক শহরেই কিন্তু এরকম অসংখ্য বাড়িঘর রয়েছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগের। তো এই প্রসঙ্গে নাইম ভাই আমাদেরকে বলেছেন যে উনি যেই বাড়িতে থাকেন ওই বিল্ডিং এর নিচেও নাকি বাংকার রয়েছে। ওই বিল্ডিংটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের। ওই সময়ে মাটির নিচে বাংকার তৈরি করা হতো, উপর থেকে বোম্বিং করা হতো, এরকম অনেক ধরনের যুদ্ধ হলে যেগুলো হয় আর কি, তখন মানুষ বাঁচার জন্য মাটির নিচে বাংকার করে আশ্রয় নিত। সেই বাংকারগুলো এখন সিল করা, মানে বন্ধ আর কি। এখন আসে মূল ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি ঘটে এক বাংলাদেশি ভাইয়ের সাথে, ওনার বাড়ি সিলেটে। ঘটনাটির সময়কাল 2000 সালের আশেপাশে হবে, আজ থেকে প্রায় 25 বছর আগে। ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নামটা ইমন ভাই বলতে পারেন নাই, কেননা ওনার ঠিক মনে নাই। আর জার্মানির যেই জায়গাতে ঘটেছিল সেই জায়গাটার নামও আসলে উনি ভুলে গিয়েছেন, যে কারণে বলতে পারেন নাই। ওই সময়টাতে সিলেটের ওই ভাই উনি ফুড ডেলিভারির কাজ করতেন পার্ট টাইম। উনি একটি বাইসাইকেল ব্যবহার করতেন, উনি একটি নির্দিষ্ট শপে কাজ করতেন। ওই শপে যে অর্ডারগুলো আসতো তখন ওনাকে একটি ঠিকানা ধরিয়ে দিলে উনি সেগুলো নিয়ে পৌঁছে দিতেন। তো এরকম করে সারাদিনে অনেকগুলো অর্ডার উনি করেছেন আর কি। রাতের বেলা কিন্তু ওই এলাকা বেশ নির্জন শুনশান হয়ে যায় নাকি। আর কোলাহল থেকে একটু দূরে যদি যাওয়া যায় তখন আরো বেশি শুনশান। দৃষ্টি যতদূর যায় কোনো ঘরবাড়িও চোখে পড়ে না, ঝোপ জঙ্গল এগুলো রয়েছে। আর বাড়িঘর যেগুলো রয়েছে ওখানে বেশ ফাঁকা ফাঁকা। উনি একটি বাড়ির থেকে অর্ডার পান ফুড ডেলিভারির। তো ওনার মালিক ওনাকে ধরিয়ে দেন একটি ঠিকানা আছে, ওইখানে গিয়ে এই খাবারটা দিয়ে আসো। একটি প্যাকেট করে দেওয়া হয়, ওই প্যাকেটটা নিয়ে যেতে হবে। তো উনি রওনা দিলেন। রওনা দেওয়ার পর উনি ঠিক এমন টাইপের জায়গাতেই চলে আসলেন, লোকালয় ছেড়ে এমন একটা জায়গায় আসলেন সেখানে ঘর বাড়ি নাই বললেই চলে। তো একটি বাড়ি উনি দেখলেন, বাড়িটা ছিল 3 তলা বিশিষ্ট, একদম এক সাইডে আর কি। আশেপাশে বেশ ঝোপঝাড় ছিল, দেখতেই গা ছমছমে অবস্থা। উনি যখন এই খাবারটা ডেলিভারি দেওয়ার জন্য বাড়ির কাছে যান তখনই নাকি ওনার কাছে কেমন এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছিল। এখন উনি যেহেতু কাজ করেন, যেতে তো হবেই। ভূত প্রেতের ভয়ে উনি কারো বাড়িতে ফুড ডেলিভারি দিবেন না, এটা তো হয় না। আর এই ধরনের কথা যদি উনি ওনার মালিককে গিয়ে বলেন তাহলে কি উনি চাকরি করতে পারবেন? নিশ্চয়ই না। উনি কি করলেন, ওনার যে বাইসাইকেলটা একটা ল্যাম্প পোস্টের সাথে রেখে উনি বাড়ির দরজার সামনে যান। গিয়ে দেখলেন দরজাটা খোলা আর ভেতরে একটি মোমবাতি জ্বালানো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এখন তো বিভিন্ন ধরনের সিকিউরিটি ইকুইপমেন্টস গুলো বাড়ির সামনে লাগানো আছে। আগেকার দিনের বাড়িঘরগুলোতে, মানে আজ থেকে প্রায় 15-20 বছর আগের বাড়িঘরগুলো, তখনও একটা কাচের বক্সের মধ্যে একটি রেজিস্টার বই দেখা যেত। ওখানে যারা ঢুকবেন বাড়িতে তারা তাদের নাম বিস্তারিত এগুলো রেজিস্ট্রি করে তারপরে বা লিখে তারপর বাড়িতে ঢুকতেন আর কি। ওটা ওখানকার নিয়ম ছিল, সবাই এই নিয়মটা ফলো করতো। তো উনিও ওই সময় এরকম একটি রেজিস্টার বই দেখতে পান, সেখানে ওনার নাম এন্ট্রি করে উনি বাড়িতে প্রবেশ করেন। তো প্রবেশ করার পর দেখেন দরজা খোলা, ভিতরে একটি মোমবাতি জ্বলছে। তো উনি কি আর করবেন, ঢুকে পড়েছেন। কিন্তু বাড়ির ভিতরে খুবই অন্ধকার মনে হচ্ছে, আর কিছু কিছু জায়গায় হালকা আলো রয়েছে, সেখানেও আধো আলো আধো ছায়া এমন একটা অবস্থা। আর ওই যে যেখানে মোমবাতি জ্বলছিল ওই টেবিলের ওখানে উনি গিয়েছেন। হঠাৎ করে 2য় তলা থেকে একটি আওয়াজ ভেসে আসে। একজন ভদ্র মহিলা, বেশ বয়স হয়ে গেলে যেরকম কণ্ঠস্বর হয়ে যায় ওই রকম একটা কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসে। ওই মহিলাটি 2য় তলা থেকে নির্দেশনা দিচ্ছেন যে খাবার কোথায় রাখবেন উনি। তো উনি রাখলেন খাবার। এরপর যেটা ঘটে সেটা মোটেও কাঙ্ক্ষিত ছিল না। উনি খাবারটা নেয়ার পর ওখানে খাবারের ওই টাকাটাও রাখা ছিল, ওই টাকাটা নিয়ে উনি যে বের হবেন, উনি বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। ওনার বারবার মনে হচ্ছে উনি একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। প্রতিটি ঘরের দরজার সামনে মনে হচ্ছে আয়নার মতো কিছু একটা লাগানো। বারবার উনি শুধু নিজের চেহারাই দেখতে পাচ্ছেন, নিজের প্রতিবিম্বই উনি দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে এক ভয়ঙ্কর আয়না ঘরের মধ্যে উনি আটকে গেছেন, যে ঘরের বিভিন্ন জায়গায় আয়না লাগানো রয়েছে। কোনোভাবে উনি সেখান থেকে বের হতে পারছেন না, এক গোলক ধাঁধার মধ্যে উনি পড়ে গেছেন। ঢোকার সময় অবশ্য
কিছুটা অস্বাভাবিকতা উনি ফিল করলেও খুব যে বেশি ভয় পেয়েছেন তা তো এরকম না, কিন্তু এইবার তো উনি প্রচন্ড ভয় পেয়েছেন। আর ওই যে উপর থেকে উচ্চ স্বরে অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। উনি যতই দরজা খুঁজে পান না, ঘোরাফেরা করছেন, ছোটাছুটি করছেন, আর ওই হাসির আওয়াজ ততই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আর খুবই অপরিচিত ভাষা, এটা জার্মান ভাষা না। ওই ভাই কিন্তু জার্মান ভাষা খুব ভালোভাবে বুঝতে পারতেন। খুবই অপরিচিত একটা ভাষায় কি যেন বলছে। আর উনি যেহেতু মুসলিম ছিলেন, আরবি ভাষা তো উনি জানেন বলতে কোরআন শরীফ পড়তে পারতেন। আরবি ভাষায় যদি ওই মহিলা কোনো শব্দ বলতো সেটাও তো বুঝতে পারতেন না। সেটা বাংলাও না, বাংলা তো হওয়ার কথাই না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও না, জার্মান ল্যাঙ্গুয়েজও না। এবং জার্মানিতে যেই ধরনের ভাষা প্রচলিত আছে বা বিভিন্ন দেশের মানুষরা সেখানে আছে, ল্যাটিন আমেরিকান লোকজনও সেখানে আছেন, স্প্যানিশ আছেন, স্প্যানিশ ভাষায় কথা বলে, তো এরকমও কোনো ভাষা না। এটা যে কি ভাষা এটা উনি কোনোভাবে বুঝতে পারছেন না। উনি তো এভাবে বারবার ছোটাছুটি করছেন, অস্থির হয়ে গেছেন, ঘেমে একাকার। হঠাৎ করে উনি একটা ছবি দেখতে পান। ওই ছবিটার নিচে নাম লেখা, নাম হচ্ছে মারিও। সেখানে তার মৃত্যুর সাল লেখা ছিল। ওনার স্পষ্ট মনে আছে মৃত্যুর সাল লেখা ছিল 1850, যা 2000 সালে, চিন্তা করা যায় কত বছর আগের, প্রায় 150 বছর আগের একটি ছবি ওইখানে। এইটা দেখে ওই ভাইয়ের অবস্থা তো আরো খারাপ হয়ে যায়। বোঝা যায় যে এই মহিলাটা মানে মৃত্যুবরণ করার সময় উনি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাহলে কি এই কণ্ঠস্বরটা সেই মহিলারই? যাই হোক, উনি তো ছোটাছুটি করছেন, প্রচন্ড দৌড়াদৌড়ি করছেন, ঠিক একই জায়গায় দৌড়াদৌড়ি করছেন, বারবার একই জায়গায় চলে আসছেন, কিন্তু উনি বের হতে পারছেন না। হঠাৎ করে জার্মান ভাষাতেই একটা শব্দ ভেসে আসে। সেটা এরকম ছিল, আজকে আমার যদি অন্য কোনো কাজ না থাকতো না, তাহলে তোকে আজকে কেউ বাঁচাতে পারতো না। যা, ছেড়ে দিলাম আজকের মতো তোকে, প্রাণে বেঁচে গেলি। এটা বলার সাথে সাথে উনি না অচেতন হয়ে যান। ওই ঘরের মধ্যে উনি অচেতন হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি হসপিটালের বেডে, পাশে পুলিশ ছিল। উনি যখন পুলিশকে জিজ্ঞেস করেন যে আমি এখানে কিভাবে আসলাম, তো পুলিশের উত্তরটা এমন ছিল যে আমরা আপনাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাই, আর আপনার পাশে আপনার বাইসাইকেল এবং খাবারের প্যাকেট ছিল একটা। উনি তখন পুলিশকে বলেন যে আমি তো একটি বাড়িতে গিয়েছিলাম খাবার অর্ডার দিতে, সেখানে গিয়ে আমি ভয় পাই এবং অজ্ঞান হয়ে যাই। তখন পুলিশকে যখন এটা বলেছেন, পুলিশও জিজ্ঞেস করেন আপনি কোন বাসায় গিয়েছিলেন, তখন উনি ওই ঠিকানাটা বলেন। তখন পুলিশ অবাক হন যে না তো, এখানে তো এই ধরনের কোনো বাসা বাড়ি নেই, আপনি ভুল জায়গায় গিয়েছিলেন, আপনি ভুল ঠিকানায় আসছিলেন, এখানে কোনো বাড়িই নেই। আর আপনি বলছেন যে আপনি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা তো আপনাকে ঘরের মধ্যে পাই নাই, আমরা পেয়েছি রাস্তার পাশে। এটা শোনার পর আসলে উনি খুবই অবাক হন, ভয়ও পান যে তাহলে উনি কার বাসায় ডেলিভারি দিতে গেলেন, কেই বা ফোন করে খাবার ডেলিভারি দিতে বললেন। ভয়ঙ্কর কোনো এক নরপিশাচের খপ্পরে পড়ে যাচ্ছিলেন কি উনি? কোনো কিছু আসলে উনি মেলাতে পারেন না। পরবর্তীতে উনি ওই দিকটাতে গিয়েছিলেন না, সত্যি ওখানে কোনো ঘরবাড়ি নাই। তাহলে উনি রাতের বেলা কোথায় গিয়েছিলেন? জার্মানিতে কিন্তু অনেক পুরনো ঘরবাড়ি রয়েছে, আর সেই ঘরবাড়িগুলোর অনেক বাড়িঘরই হন্টেড বাড়ি বা হানা বাড়ি আমরা বলি। কিন্তু এই বাড়িটার কোনো অস্তিত্বই নাই, এটা কিভাবে সম্ভব? এটাই ছিল ঘটনা। চলুন এবার আমরা পরবর্তী ঘটনায় যাই। ইমন ভাই যেহেতু দুটি ঘটনা পাঠিয়েছেন, আমরা দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটি ওনার রুমমেট জাকারিয়া ভাইয়ের সাথে ঘটেছিল 2008 সালের দিকে। এটি কিন্তু জার্মানির ঘটনা না, এটা বাংলাদেশেরই ঘটনা। তো ওই জাকারিয়া ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ জেলায়। উনি তখন ক্লাস 6 এর স্টুডেন্ট, আর ছোট থেকেই উনি একদম প্র্যাকটিসিং মুসলিম, আলহামদুলিল্লাহ। সেই ভাই ছোটবেলায় একা একা বের হয়ে যেতেন ফজরের নামাজের জন্য। এমনই এক বর্ষার সময় ভাই ফজরের নামাজের কিছুক্ষণ আগে, মানে আজানের পরেই উনি বাড়ি থেকে বের হয়েছেন নামাজের উদ্দেশ্যে। ওনার সাথে ছিল ওই সময়ের এক ধরনের ব্যাটারি টর্চ লাইট। তখনও কিন্তু চার্জার লাইটের এত বেশি প্রচলন হয় নাই, এখন যেরকম সব জায়গাতেই পাওয়া যায়, প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়। তখন চার্জার লাইট ছিল, কম ছিল আর কি। তবে ওনার কাছে এক ধরনের লাইটার ছিল, ওই লাইটারের মাথায় একটা ছোট্ট টর্চ লাইটের মতো লাগানো ছিল। তো ওই ধরনের লাইট নিয়ে উনি বের হয়েছিলেন। তো উনি বের হয়েছেন,
ওনার বাসা থেকে মসজিদ খুব বেশি দূরেও না, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া দরকার। বাড়ি থেকে বের হয়ে কাঁচা রাস্তা, এটা ধরে সোজা হাঁটলে অল্প একটু দূরে কয়েকটি দোকান রয়েছে। তার থেকে একটু দূরে একটি ব্রিজ, ব্রিজের এক পাশে একটি বট গাছ, অপর পাশে 7 মাথাওয়ালা তাল গাছ। এই জায়গা নিয়ে আগে পরে অনেক ঘটনা প্রচলিত আছে বলে শোনা যায়। অনেকেই নাকি এই জায়গায় অনেক কিছু দেখেছে। মূলত জায়গাটি হন্টেড। ব্রিজ থেকে অল্প একটু দূরে একটি ধানের মিল রয়েছে, সেই মিলের থেকে একটু দূরে কবরস্থান এবং মসজিদ। জাকারিয়া ভাই বাড়ির পাশে ওই যে দোকানপাটগুলো ছিল ওগুলা পাস করে যখন ব্রিজের কাছাকাছি এসেছেন, তখন ওই তাল গাছটির কাছে আসার 20 থেকে 25 ফুট দূর থেকে উনি দেখতে পান তাল গাছটির পেছন থেকে কেউ একজন সাদা অবয়বের মতো দেখতে হবে, এটা বের হয়ে উনি যেদিকে যাবেন সেদিকে যাচ্ছেন। অবয়বটি দেখতে ছিল মানুষের মতোই, কিন্তু পুরোটাই ছিল সাদা ধবধবে। সাদা আলখেল্লা পরা নাকি সাদা কাপড় পরা নাকি ওই অবয়বটাই সাদা, ওটা আসলে ওভাবে বোঝা যাচ্ছে না, শুধু সাদাই বোঝা যাচ্ছে। উচ্চতা ছিল সাধারণ মানুষের থেকে একটু বেশি, কিন্তু অস্বাভাবিক বেশি বিষয়টা এরকম না। পুরুষ না মহিলা এটাও বোঝা যাচ্ছে না, শুধু এতটুকুই বোঝা যাচ্ছে মানুষের আকৃতির একটা অবয়ব। ভাই প্রথমে চিন্তা করেছেন হয়তো বা কেউ নামাজে যাবেন তাই বের হয়েছেন, এটা চিন্তা করেন। আর ওই যে মিলটা না, ওই মিলের ওই দিকটাতে মনে হচ্ছে যে ওই অবয়বটা যাচ্ছে। এখানে আরো একটি কথা বলে রাখা ভালো যে গ্রামের কিছু মানুষের আবার মাছ ধরার অভ্যাস ছিল। ফজরের আজানের পর পরে ওনারা মাছ ধরতে বের হতেন, অথবা সারা রাত মাছ ধরতেন, ফজরের আজানের পর বা ফজরের আজানের আগে বাড়িতে ফিরতেন। ভাই মনে করেছিলেন হয়তোবা এখন তো বর্ষাকাল, ওই টাইপের লোকজনই এদিক দিয়ে আসছে আর কি, মাছ টাছ ধরে আসছে, বা কারো জাল পেতে রাখা আছে ওইদিকে তুলতে যাচ্ছে, এরকমটা হতে পারে। অবয়বটা কিন্তু সামনে আর ভাই পেছনে পেছনে, মানে ওই অবয়বটাকে ফলো করতে করতে উনি যাচ্ছেন। উনি যেদিকে যাবেন ওই অবয়বটা ওইদিকেই যাচ্ছে যদিও, তো অবয়বটা কিন্তু নিজের মতো করেই যাচ্ছে, ভাই শুধু তাকে ফলো করছে। হঠাৎ করে উনি ওনার নিজের শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ কেন যেন হারিয়ে ফেলেন। উনি ওই ব্রিজটা ক্রস করে পরিত্যক্ত যে ধানের মিলটা রয়েছে না, ওই দিকটা যাওয়া শুরু করেন, ওই দিকে ওই অবয়ব যাচ্ছে। ওই অবয়বটা ওই পরিত্যক্ত ধানের মিলের মধ্যে ঢুকে যায়। উনিও কি করেন, ওই অবয়বটাকে ফলো করতে করতে ওই ধানের মিলের মধ্যে ঢুকে গিয়েছেন। যখন ঢুকে গিয়েছেন ভেতর তো অন্ধকার, হঠাৎ করে তখন ওনার মনে হয় আরে আমি এখানে কেন, আমি তো মসজিদে যাব নামাজের জন্য। তখন ওনার সেন্স ফেরত এসেছে, উনি দ্রুত ওখান থেকে বের হয়ে যান এবং মসজিদে চলে যান। তবে আল্লাহর অশেষ রহমতে ওই যাত্রায় ওনার কোনো বিপদ আপদ হয় নাই। উনি পরবর্তীতে কিছু মানুষের সাথে বিষয়টা শেয়ার করেছিলেন, বলেছিলেন এটা করে ভালো জিনিস হবে, তা না হলে তোমার ক্ষতি করতো। তবে এরপরে ওনার সাথে অন্য কোনো ধরনের ভয়ানক ঘটনা ঘটেনি যে ওই অবয়বটার পিছু পিছু গিয়েছেন, ওই অবয়বটা তার আবার পরে বিরক্ত করেছে, বিষয়টা এরকম আর হয়নি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে চমৎকার দুটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো ওনার নাম আব্দুল্লাহ আল মামুন। উনি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। গ্রামের নামটি আমাদেরকে উনি জানিয়েছেন, তবে সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা প্রকাশ করতে পারছি না। কেন পারছি না, ঘটনাটি শোনার পর আপনারা কিছুটা হলেও আঁচ করতে পারবেন। ঘটনাটির সময়কাল 2012 কি 13 সাল এরকমটা হবে। ঘটনাটি বোঝার সুবিধার্থে ওনার পরিবারের বর্ণনাটা দেওয়াটা জরুরি বলে আমি মনে করছি। এই মামুন ভাইয়ের বাবা, চাচা, ফুপুরা 3 ভাই 2 বোন। মামুন ভাইয়ের বাবা ভাইদের মধ্যে মেঝো। ওনার বাবার ফার্নিচার এবং গাছের বিজনেস রয়েছে। আর মামুন ভাইয়ের বড় কাকা মানে জ্যাঠা, উনি পাকিস্তানে থাকতেন। আর ওনার ছোট চাচার চায়ের দোকান ছিল। ছোট চাচা একটু বাউন্ডুলো স্বভাবের ছিল, দোকানের দিকে খেয়াল রাখতেন না, রাত করে বাড়িতে ফিরতেন, সবসময় তার মাথা গরম থাকতো। কিছু থেকে কিছু হলেই সবসময় মামুন ভাইয়ের আম্মু, জেঠি আর মামুন ভাইয়ের দাদির সাথে ঝগড়া করতেন। ওনার এই স্বভাব পাল্টানোর জন্য পরিবারের সিনিয়ররা ঠিক করলেন যে তাকে বিয়ে দেবেন। যেমন কথা তেমন কাজ, আশেপাশে অনেক জায়গায় দেখাশোনা করা হচ্ছিল। ফেনী এলাকার এক মেয়ের সাথে ছোট চাচার বিয়ে ঠিক হয়। মামুন ভাইয়ের দাদা কিন্তু জীবিত ছিলেন না। পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতেন মামুন ভাইয়ের বাবা। যেহেতু ওনার বড় চাচা পাকিস্তানে করাচিতে, আর ছোট চাচার তো এরকম বাউন্ডুলের স্বভাব, আর দাদি তো আসলে অনেক বয়স্ক ছিলেন। কিছু কিছু বিষয়ে উনি সিদ্ধান্ত দিতেন, কিন্তু অনেক জটিল বিষয়গুলো আসলে সিদ্ধান্ত দেওয়ার মতো শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা ওনার আসলে তখনও ছিল না, যেহেতু অনেক বয়স হয়ে গেছিল আর কি। ওনার এত বয়স যে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করতে পারেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ যে বাংকারটা, এটা কিন্তু কুমিল্লার লাকসাম পর্যন্ত চলে এসেছিল। এই কারণে চট্টগ্রামের কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক কিছু বলতে পারেন, তাহলে বোঝাই যাচ্ছে যে ওনার বয়স কত। তো যাই হোক, বিয়ে শাদী হয়েও যায় ঠিকঠাক মতো। বিয়ের পরে 5-6 মাস সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর বিভিন্ন কারণে এই ছোট চাচা ছোট চাচি আর এই মামুন ভাইয়ের মা এবং জেঠির সাথে সবসময় ঝগড়া লেগে থাকতো। কেন ঝগড়া হয় এটা আসলে ডিটেলসে বলাটা খুব মুশকিল, একদম সাধারণ বিষয় নিয়েই ঝগড়াঝাটি চলতে থাকে। তো এইভাবে যেহেতু ঝগড়া চলছে, একটা পর্যায়ে এই মামুন ভাইয়ের দাদি মামুন ভাইয়ের বাবাকে ডেকে বলে দেন যে এভাবে তো হইচই করা সম্ভব না, প্রত্যেকটা দিন এরকম ঝগড়াঝাটি লেগেই থাকে, এক কাজ কর, এই সম্পত্তি আলাদা করে দে আর এই ছোট ছেলেটাকে আলাদা করে দিই। মানে ছোট চাচা, মামুন ভাই ছোট চাচাকে আলাদা করে দিবেন আর কি। তো যেদিন ভিটার ভাগ ভাটোয়ারা হবে সেদিন এই যে চাচি, মানে ছোট চাচির ফ্যামিলির অনেকেই আসছেন, আর এদিক থেকে দুই ফুপুর হাজবেন্ড, এলাকার মেম্বার চেয়ারম্যান, ওনারাও আসছেন। ঘটনাটা শুরু এই ভিটা মাটি ভাগ হওয়া নিয়ে। যেহেতু মামুন ভাইয়ের দাদি ওনাদের সাথেই খাওয়া দাওয়া করেন, এদিকে ফুপুদের বিয়ে হয়ে গেছে, আর ফুপুদের বড় করা, বিয়ে শাদী দেয়া সবকিছুই কিন্তু এই মামুন ভাইয়ের আব্বু উনি নিজ অর্থায়নে করেছেন। আর যে জ্যাঠা মানে বড় চাচা, উনি তো করাচিতে থাকলেও খুব একটা যোগাযোগ করতেন না পরিবারে, এই জন্য ওই বড় চাচি বা জেঠির দায়িত্বও কিন্তু মামুন ভাইয়ের আব্বুর কাঁধেই এসে পড়েছে। যেহেতু দুই বোনকে উনি বড় করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, এই জন্য এই দুই বোন তাদের স্বামীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেহেতু ভাই অনেক কষ্ট করছে, এখনো করে, সুতরাং এই সম্পত্তির যেই ভাগটা হয় এটা আমরা কেউই নেব না। এই বিষয়ে তাদের স্বামীরাও সম্মতি দিয়েছিলেন। মোটামুটি কোনো ধরনের প্ররোচনা ছাড়াই ওনারা এই সম্পত্তি থেকে নিজেদের অংশটা ছেড়ে দেন, বলেন যে আমার ভাইরা পাকে। তবে এখানে ওনাদের একটা ওসিয়ত ছিল, সেটা হচ্ছে যে ওনাদের সম্পত্তিটা ছেড়ে দেবেন, এটা যেন এই মামুন ভাইয়ের আব্বা পান, এটা ওনাদের একটা ইচ্ছা ছিল আর কি। এখন দুই বোনের পুরো সম্পত্তি যদি মামুন ভাইয়ের আব্বা পান, সেক্ষেত্রে উনি একটু ভাগে বেশি পেয়ে যান, এটা দেখা গেল যে অন্য ভাইদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে এক কাজ করি, ভিটা 4 ভাগ করি। 4 ভাগ করার পর 2 ভাগ মামুন ভাইয়ের আব্বা নিবেন, মানে ওই যে দুই ফুপুর যে অংশগুলো ওইভাবে একটু মিলতাল করে 2 ভাগ নিবেন মামুন ভাইয়ের আব্বা, আর 1 ভাগ হচ্ছে ওনার জ্যাঠা, মামুন ভাইয়ের জ্যাঠা যিনি পাকিস্তানে থাকতেন আর কি, আর 1 ভাগ এই ছোট চাচা, মামুন ভাইয়ের যিনি ছোট চাচা, উনি পাবেন। এখন এই সিদ্ধান্ত সকলে মেনে নিলেও এই যে চাচির মানে ছোট চাচির ভাইয়েরা কিন্তু মেনে নেয়নি। তাদের কথা হলো যে এই যে একটা ভাগ করা হয়েছে দুই ফুপুর সম্পত্তি নিয়ে, দুই ফুপুর সম্পত্তি নিয়ে যে একটা ভাগ করা হচ্ছে, সেই ভাগ থেকে অর্ধেক অংশ ছোট চাচাকে দেয়া হোক আর অর্ধেক অংশ মামুন ভাইয়ের আব্বাকে দেয়া হোক। এই বিষয়টা নিয়ে মূলত ঝগড়ার সূত্রপাত ঘটে। আর এই ঝগড়াঝাটিতে সবচেয়ে মেইন ভূমিকা পালন করেছে হচ্ছে এই ছোট চাচির আপন ভাই, মানে ছোট চাচার শ্যালক। ঝগড়ার এক পর্যায়ে এই ছোট চাচার শ্যালক সে কি করেছে, এই মামুন ভাই ফুপুর গায়ে হাত তুলেছে। এই দৃশ্য দেখে অন্য যে দুই ফুপা, এনারা তার বসে থাকতেন না, ওনারা কি করেছেন, ওই ছোট ছোট শ্যালককে দিয়েছেন এক মাইর। নিজের আপন ভাইয়ের মার খাওয়া দেখে স্বাভাবিকভাবেই বোনের গায়ে হাত তোলা, এটা কি কেউ সহ্য করতে পারবে? এদিকে এই মামুন ভাইয়ের চাচারা দেখেছে তার বোনের গায়ে হাত তুলেছে, আবার স্ত্রীর গায়ে হাত তুলেছে আর একজন পুরুষ লোক, এটা নিশ্চয়ই তার স্বামীরা মেনে নেবে না। সব মিলিয়ে একটা বেশ ভালো ধরনের ঝগড়াঝাটি মারামারি হয়ে যায় ওখানে। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত মতোই ভিটামাটি ভাগ হয়ে যায়। এরপর থেকেই মূলত আসল ঘটনার সূত্রপাত হয়। ভিটা ভাগের পর 1 মাসের মতো সবকিছু ঠিকঠাক ছিল। ঘটনা শুরুর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে, তা হলো ওনাদের বাড়ির চারদিকে একদিন সকালবেলা ছাই আর পানি দিয়ে গোলালে যেরকম একটা মিশ্রণ হয়, ওই রকম বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে গন্ডির মতো আঁকা চারদিকে। ওনারা প্রথমে মনে করেছেন হয়তোবা কোনো পাখি বা এই টাইপের কোনো কিছুর মলমূত্র হতে পারে, এরকম চিন্তা করেছেন আর কি। প্রথম ঘটনা ঘটে মূলত এই মামুন ভাইয়ের জেঠি মানে বড় চাচির সাথে।
গ্রামে ওয়াশরুম তো বাইরে থাকে, তাই উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। রাত আনুমানিক 2টা-2:30 হবে। এমন সময় লক্ষ্য করেন উঠোনের পাশে যে গাছ একটা ছিল, ওই গাছে একটা লম্বা অবয়ব বসে আছে। উনি ওইটা দেখে ভয়ে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠে পড়েন। তারা বাইরে বের হয়ে এসে দেখেন যে জেঠি অজ্ঞান হয়ে পড়েছেন উঠানের এক পাশে। তাকে তুলে এনে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। উনি বলেন যে উনি কি দেখেছেন, তো এটাকে সবাই চোখের ভুল বলে চালিয়ে দিয়েছেন, যাতে উনি সাহস পান। যদিও বা ওনারাও চিন্তা করছেন এটা চোখের ভুলই হবে। এভাবে রাতের বেলা একা একা কেউ বের হলেই নাকি ওই অবয়বটাকে দেখত। একদিন তো জেঠি দেখেছেন, সেটাকে চোখের ভুল বলে চালিয়ে দেওয়া হয়েছে। যারা চোখের ভুল বলে চালিয়ে দিয়েছেন এরাই পরবর্তীতে আবার দেখেছেন। এরপর রাতের বেলা ঘরের চালে ঢিল ছোড়ার শব্দ হতো। অনবরত না, কয়েকটা ঢিল পড়তো, এরপরে আবার নীরব থাকতো, আবার পড়তো, এইভাবে আর কি। কিন্তু সকালবেলা ওই ঢিলগুলোর খুঁজে পাওয়া যেত না। এরপর আর এক ঘটনা ঘটে। ওনাদের উঠোনের একদিকে কয়েকটা লিচু গাছ আর নারকেল গাছ ছিল। এই গাছগুলো হঠাৎ করে মারা যেতে থাকে। একের পর এক সুস্থ গাছ 1 সপ্তাহের মধ্যে মারা যায়। এরপর পুকুরের মাছ মারা যেতে থাকে। মামুন ভাইয়ের আব্বুর ব্যবসায় লোকসান হতে থাকে একের পর এক। সবার টনক নড়ে তখন যখন ওনার আব্বুর এমন একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা বেশ রহস্যময়। একটুর জন্য ওনার আব্বু বেঁচে গিয়েছিলেন, কিন্তু পায়ে প্রচন্ড চোট লেগেছিল। অ্যাক্সিডেন্টটা ছিল এরকম যে উনি দোকান থেকে ফিরে আসার সময় রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। ওই সময় একটা পিকআপ ট্রাক সে রাস্তার একটা ভালো জায়গা দিয়েই যাচ্ছিল। হঠাৎ করে কি করে পিকআপটা এলোমেলো চলা শুরু করে এবং এই মামুন ভাইয়ের আব্বুর গায়ে তুলে দেয়। উনি কি করেছেন, পায়ে আঘাত পাওয়ার পরেই এক সাইডে পড়ে গেছেন। আল্লাহর রহস্যমত ওনার গায়ের উপর দিয়ে উঠে যায় নাই। আর মামুন ভাইয়ের আব্বুকে মিস করার পর ওই পিকআপটা রাস্তার এক পাশে অনেকটা খাদের মধ্যে চলে গেছে। বাজারের লোকজন তো ওই ড্রাইভারকে ধরে, জিজ্ঞেস করে তুমি খালি রাস্তায় এরকমটা করলা কেন, এই লোকের গায়ের উপর উঠে গেলা কেন? অপর পাশ থেকে তো অন্য কোনো গাড়ি আসছিল না। তখন ওই ড্রাইভার একটা রহস্যময় ব্যাপার বলে। সেটা হলো, ড্রাইভার বলে হঠাৎ করে নাকি তার সামনে একটা লোক চলে আসছে, আর ওই লোকটাকে বাঁচানোর জন্য উনি এক সাইডে যখনই গাড়ি ব্রেক করেছেন বা সাইডে নিয়েছেন, তখনই মূলত এই মামুন ভাইয়ের আব্বার গায়ে ধাক্কা লেগেছে। অথচ মামুন ভাইয়ের আব্বা বলেন ওই সময় তো কোনো লোকজনই ছিল না ওখানে, আমি একাই ছিলাম। উপস্থিত লোকজন বলে যে আরে নেশা টেশা করছে গাড়ি চালানোর সময়, এই জন্য ভুলভাল দেখছে। এরপর পুলিশ ডেকে ওই ড্রাইভারকে পুলিশের হাতে তুলিয়ে দেওয়া হয় আর কি। স্বাভাবিক, এরকম তো মনেই হতে পারে যে দিন দুপুরবেলা এরকম সে যদি দেখে, নেশা না করলে এরকম দেখার কথা। আসলে যে এই ব্যাপারটা কি ছিল, এই বিষয়টা দাদি সর্বপ্রথম আঁচ করতে পারেন যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে। একের পর এক এই সমস্যাটা হচ্ছে। ভর দুপুরে মানুষকে এইভাবে মেরে ফেলার ভয়ঙ্কর কোন একটা বান হয়তো মারা হতে পারে, এরকম চিন্তা করেছেন উনি। এদিকে মামুন ভাইয়ের আব্বা উনি আবার এসব জাদু টোনায় খুব একটা বিশ্বাস করতেন না। যেহেতু বিশ্বাস করতেন না, ওনার দাদি কয়েকবার বলার পরও এগুলো নিয়ে আসলে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। বাধ্য হয়ে ওনার দাদি সিদ্ধান্ত নিলেন যা করার উনিই করবেন। যেহেতু অনেক আগের মানুষ উনি এসব বিষয়ে মোটামুটি বুঝতে পারতেন। তবে বুঝতে পারলেও আসলে বয়স তো অনেক হয়ে গিয়েছিল, এই কারণে অতটা উনি ঠাহর করতে পারেন নাই। যখন দেখলেন যে এইরকম একটা অবস্থায় চলে গেছে তখন বুঝতে পারলেন, কারণ এমনিতে তো জিন ভূতের সমস্যা হইতেই পারে, বিভিন্ন সময় হয়েছে, ঠিকও হয়ে গেছে, কিন্তু এটা কি? যাই হোক, উনি কি করেছেন, দাদি কি করেছেন, এক শুক্রবার বিকালে এই মামুন ভাইকে বলেছেন এলাকার দোকান থেকে 1 বিড়া পান আর ছোট্ট 1 বোতল সুগন্ধি তেল কিনে নিয়ে আসতে। টাকা দিয়েছেন, মামুন ভাই নিয়েও আসছেন। উনি যখন নিয়ে আসছেন তখন দাদি ওনাকে নিয়ে পাশের গ্রামে, যে গ্রামে দাদির বাবার বাড়ি, সেখানে গিয়েছেন। ওখানে এক মহিলার কাছে নাকি জিন আসতো। তো দাদি ওখানে নিয়ে গিয়েছেন, আর বারবার যাওয়ার পথে বলে দিয়েছেন যে ওই মহিলা কথা বলার সময় অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, শুধু যে প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না, আর কোনো মিথ্যা কথাও বলা যাবে না। তো ওনারা ওই মহিলার বাড়িতে গিয়েছেন। ওই মহিলা ওনার দাদিকে বলেছেন যে মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ আমরা আসনে বসবো। যেহেতু ওনার নিজের বাবার গ্রাম, দাদির নিজের বাবার গ্রাম, অনেকেই পরিচিত, গল্প গুজব করে বিকেলটা ওই বাড়িতেই ওনারা সবাই মিলে কাটিয়ে দেন। সন্ধ্যা নামে, সন্ধ্যার পর যখন মাগরিবের আজান নামাজ সবার শেষ হয়েছে, সবাই নামাজ পড়েন, তো শেষ করে ওই মহিলা ওই জায়নামাজেই বসে আছেন। জায়নামাজে বসে কিছু সময় উনি দোয়া দুরুদ পড়তে থাকেন। জায়নামাজ থেকে ওনার হাজবেন্ডকে ইশারা করেন। ওই মহিলার হাজবেন্ড ওনাদের আনা পান ওনাকে দেন,
পান খাওয়ার উপযোগী করে ওই যে জর্দা, তারপরে সুপারি, এই জিনিসগুলো দিয়ে পান বানিয়ে দেন। এরপর ওই সুগন্ধি তেল শিশি থেকে কিছুটা তেল মাথায় লাগিয়ে দেন ওনার হাজবেন্ড, কি জন্য দোয়া করে মাথায় লাগিয়ে দেন আর কি। কিছুক্ষণ পর হঠাৎ করে ওই মহিলা জায়নামাজ থেকে উঠে খাটে বসে পড়েন, পায়ের উপর পা তুলে বসে পড়েন। তখন ওই মহিলার স্বামী আর এই যে মামুন ভাইয়ের দাদি ওই মহিলাকে সালাম দেন, আর মামুন ভাইকেও সালাম দিতে বলেন। ওই মহিলা ভারী পুরুষের কণ্ঠে সালামের জবাব দেন এবং জিজ্ঞেস করেন যে আমাকে আপনারা কেন ডাকছেন। এরপর দাদি সব ঘটনা খুলে বলেন। কিছুক্ষণ চুপ থাকার পর ওই ভারী কণ্ঠ বলে ওঠে, আসলে সমস্যা এখনো অতটা জটিল হয়নি, আপনাদের উপর আল্লাহর রহমত আছে, তবে আরো আগে বোঝা উচিত ছিল, আরো আগেই আসা উচিত ছিল। এরপর ওই ভারী কণ্ঠটি বলে দেয় যে পাশের গ্রামের মসজিদে একজন হুজুর আছে, আগামীকাল এই মহিলার স্বামীকে সাথে নিয়ে ওই হুজুর আপনাদের বাড়িতে যাবেন, বাকি সবকিছু আমি বলে দেবো সেই হুজুরকে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। তো এই ধরনের আশার বাণী শোনার পর ওনারা আশ্বস্ত হন। হঠাৎ করে ওই মহিলা নিস্তেজ হয়ে যান, কিছু সময় বিছানায় শুয়ে থাকেন, এরপর স্বাভাবিক হন। স্বাভাবিক হওয়ার পরেও মনে হচ্ছিল ওই মহিলা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করেছেন, এমনটা মনে হচ্ছিল আর কি। এরপর ওই বাড়ি থেকে ওনারা রওনা দেন আর কি। ঠিকঠাক মতো ওই বাড়িতে চলে আসছেন মামুন ভাই ওনার দাদিকে নিয়ে, পথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপর দিন ওই মহিলার স্বামী এবং পাশের গ্রামের একজন হুজুর মামুন ভাইয়ের বাড়িতে আসছেন। ওই হুজুর আসার পরেই মানে এমন একটা আচরণ করছেন মনে হচ্ছে ওই হুজুর ওই বাড়ির সব রুম বা সবকিছু চেনেন, অথচ এই বাড়িতে উনি আগে কখনো আসেনি নাই। উনি এসে প্রথমে বলেন যে একটা কোদাল দেন তো কোদালটা নেওয়ার পর উনি কোদাল হাতে নিয়ে সোজা একটা ঘরের কিনারে গিয়ে গর্ত করা শুরু করলেন। কাউকে জিজ্ঞাসা করছেন না যে এখানে কি আছে না আছে, উনি নিজেই করছেন, মনে হচ্ছে কেউ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। উনি বিভিন্ন জায়গায় গর্ত করেন, তারপর ঘরে যে চৌকাঠের নিচে গর্ত করেন, এরকম বেশ কিছু গর্ত করে উনি প্রায় 6টা তাবিজের মতো কিছু জিনিস উদ্ধার করেন। হুজুর প্রথমে আগুন জ্বালান, আগুনের উপরে কিছু দোয়া করে ফু দেন, এরপর ওই তাবিজগুলোকে আগুনে ফেলে দেন। এরপর মসজিদের হুজুর সব ঘটনা খুলে বলেন। উনি বলেন যে গত রাত্রে বড় হুজুর মানে ওই যে মহিলার কাছে আসা যে জিন, উনি তাকে সব ঘটনা বলে গেছেন। উনি বলেন যে এই যে মামুন ভাইয়ের বাবা এবং চাচার যেই সম্পত্তিগুলো ছিল আর কি, পুকুরের যে সম্পত্তি ছিল, এটা নিয়ে ভাগ বাটোয়ারার সময় যখন ওই যে ছোট চাচা শ্যালককে মারধর করা হয়েছিল, তো এটা কিন্তু ওই ছোট চাচির মা এবং চাচি ওনারা তো দেখেছেন এবং ওনারা খুব অপমানিত হয়েছেন আর কি এই বিষয়টাতে। তাই ওনারা ভয়ঙ্কর এক ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিলেন। মূলত পরিবারের সদস্যরা যখন কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছেন, তখন ওই কাপড় থেকে কিছু সুতা নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। শুধু যে সুতা তা কিন্তু না, পরিবারের প্রত্যেক সদস্যেরই ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে এক তান্ত্রিকের কাছে তারা দেন এবং কালো জাদু করান। হুজুর এটাও বলেন যে ভাগ্য ভালো ওই তান্ত্রিক এতটা শক্তিশালী না, অত তন্ত্রমন্ত্র জানে না, যতটুকু জানে তাতেই এই অবস্থা। আপনারা যদি কোনো শক্তিশালী তান্ত্রিকের খপ্পরে পড়তেন তাহলে কি অবস্থা হতো। আর বাড়ির উপর বিভিন্ন জিন চালান করে দেওয়া হয়েছিল যাতে করে আস্তে আস্তে ক্ষতি হয়। আর ওরা যে পরিমাণ উপকরণ মানে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ সংগ্রহ করেছিল তাতে এই পরিবারকে একদম ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ওই জিনগুলোই বলতো রাস্তার পাশে যখন মামুন ভাইয়ের আব্বু দাঁড়িয়েছিলেন তখন ওই ড্রাইভারকে হিপনোটাইজ করে একটি দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে মামুন ভাইয়ের আব্বা বেঁচে গিয়েছিলেন, পায়ে আঘাত লেগেছিল তবে তেমন কোনো ক্ষতি হয়নি। আর বড় ধরনের যে ব্ল্যাক ম্যাজিক গুলো সেগুলো নাকি ওই বাড়ির গাছের উপর দিয়ে গিয়েছে, যার কারণে গাছগুলো মারা গিয়েছে। চালে ঢিল মারা, তারপরে যে গাছের ডালে বসে থাকা, এগুলো কিন্তু ওই জিনেদেরই কাজ ছিল। তো হুজুর বেশি বেশি করে বাড়িতে নামাজ পড়তে বলেন, তারপরে জিকির আজগার করতে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন এবং হুজুর ওই বাড়িটা বন্ধ করে দেন। হুজুর যাওয়ার সময় এই মামুন ভাই জিজ্ঞেস করছেন আচ্ছা বড় হুজুরটাকে, তখন ওই হুজুর হেসে বলেন বড় হুজুর হচ্ছে ওনার উস্তাদ, মানে এই হুজুর উনি বিভিন্ন রুকিয়া শিখেছেন ওই জিনের কাছ থেকে। আর ওই জিন নাকি ওই যে যিনি ভদ্র মহিলা ওনার বাবার বন্ধু জিন, কোনোভাবে ওই জিনের সাথে ওই ভদ্র মহিলার বাবার খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। এরপর ওই জিন ওই ভদ্র মহিলার বাবাকে দিয়ে বিভিন্ন ধরনের রুকিয়া বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাতেন। তবে ওনার বাবা যখন মারা যান, মারা যাবার আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন বলেছিলেন যে আমি তো মারা যাচ্ছি, কিন্তু ওই জিন বলেছিল যে হায়াত মওত আল্লাহর হাতে, পৃথিবীর এই বিধান তো কেউ আসলে খণ্ডাতে পারবে না, আমরাও সবাই একসময় মারা যাব, কিন্তু তুমি মারা গেলেও আমি তোমার বাড়ি ছেড়ে যাব না, তোমার তো মেয়ে আছে একটা,
ওর মাধ্যম দিয়েই আমি চিকিৎসা করাবো। তখন ওই হুজুর বলেছেন, আমার মেয়ে তো আসলে কোনো ইলম কালাম ওইভাবে জানে না, ও তো এই টাইপের কোনো কিছুই আমি শিখাই নাই ওকে। তখন ওই জিন বলেছেন যে ওকে কিছুই জানতে হবে না, তোমার মতো এত রুগী তো দেখতে পারবে না, এই একটা দুইটা রুগী আসলে আমি চিকিৎসা করাই দিব, যেহেতু তুমি আমার বন্ধু তোমাকে আমি ছাড়তে পারি, কিন্তু তোমার বাড়ি আমি যতদিন জীবিত আছি ছাড়তে পারবো না, তোমার পরিবারের সাথেই আমি থাকবো। তো এই কারণেই মূলত ওই যে জিনটা ওই ভদ্র মহিলার সাথেই রয়ে গিয়েছিলেন। একটা দুটা রোগী দেখতেন আর কি, খুব বেশি দেখতে পারতেন না, ওনার তো সেই ইলম কালাম আসলে নাই, পুরোটাই এই জিনের মাধ্যমে আসলে উনি করতে পারতেন। এরপরে মামুন ভাইয়ের পরিবার থেকে ওই হুজুরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করা হয়। হুজুর সম্পূর্ণরূপে এটা দিতে অস্বীকৃতি জানান এবং বলেন যে যদি কিছু দিতেই হয় এই টাকাটা কোনো একটা এতিমখানায় দান করে দেন। এই ধরনের চিকিৎসা করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর বিনিময় দিতেই যদি হয় তাহলে সেটা অবশ্যই মসজিদ মাদ্রাসা বা এতিমখানায় দিয়ে যেতে পারে, এটা হুজুর বলে দেন এবং সেই পরিমাণ টাকা ওনারা দিয়েও দিয়েছেন একটা এতিমখানায়। তো এভাবেই এই ঘটনার সমাপ্তি হয়। আর চাচাদের সাথে কিন্তু এরপরে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখন নাকি আল্লাহর রহমতে চাচাদের সাথে এখন আর ঝামেলা নাই, সবাই মোটামুটি মিলেমিশেই আছেন। তো এটাই ছিল ঘটনা। আর দাদি উনি এই 2024 মারা গিয়েছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। যেহেতু এই গ্রামে এই ঘটনাটা হয়তো আরো কিছু লোকজন জানে, যদি গ্রামের নামটা আমরা বলে দেই তাহলে এই আত্মীয় স্বজনদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। মূলত এই কারণেই আমন ভাই বলে দিয়েছেন গ্রামের নামটা যেন আমরা না বলি, এই জন্যই আমরা বলি নাই। আশা করি লিসেনাররাও বুঝতে পেরেছেন এখন যে কেন বলতে। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ আশিক রহমান ওয়াহিদ। ওনার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকালী ইউনিয়নের দেওরা গ্রামে। আমাদের চ্যানেলে এর আগে একটি ঘটনা প্রচারিত হয়েছিল, ক্ষেতলালের ঘটনা, যেখানে কালির টাকার ঘটনার একটি বিবরণ ছিল। মূলত এই ঘটনাটি যখন ওনার গ্রামের লোকজন শুনেছেন, উনি শুনেছেন, এরপরেই একটি ঘটনা পাঠানোর জন্য উনি অনুপ্রাণিত হন এবং বিভিন্ন লোকের কাছ থেকে এই ঘটনা সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করেন। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি দুই ভাগে বিভক্ত। একটি অংশ বহু আগে, সেই রাজা, সেই ব্রিটিশ পিরিয়ডের সময়কার, আর আরেকটি অংশ ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া অনেক আগে, যখন পাল রাজাদের শাসন চলছিল এই বাংলায়, তখন একটি ঘটনা এখানে ঘটে। এই গ্রামের নাম হচ্ছে দেউরা। একটা সময় পাল রাজবংশের রাজার যে রাজ্যগুলো বিভিন্ন জায়গায় বিস্তৃত ছিল, এইখানে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে দেওপাল। অনেকে তাকে ভূতপাল বলতো। তার আসল নাম কি এই বিষয়ে এখন ওইভাবে জানা যায় না। এই দেওপাল বা ভূতপাল রাজা কেন বলা হতো? কারণ হচ্ছে উনি দেও বা ভূত নাকি পালতেন। মূলত এই কারণেই এই গ্রামের নাম হয়ে গেছে দেওরা। এই ভূতপাল যিনি রাজা ছিলেন, তার নাকি অনেকগুলো দেও বা ভয়ঙ্কর শক্তিশালী জিন ছিল বা ভূত ছিল। কোনো এক সময় নাকি এক রাত্রেই 48 গন্ডা পুকুর খনন করা সম্ভব ছিল সেই দেউদের পক্ষে। আগে তো পানির অনেক সংকট ছিল, বিভিন্ন জায়গায় পুকুর খনন করতে হতো। এই রাজা নাকি এই দেউদেরকে দিয়ে সেই পুকুর খনন করাতেন। তো যাই হোক, এরকম আরো অনেক ঘটনা, ছোট ছোট ঘটনা আছে আর কি। তবে কালক্রমে রাজার যে রাজবাড়িটি মাটির নিচে চলে গেছে, সেখানে ফসলি জমি মতো হয়ে গেছে আর কি। তো ঘটনায় এখন যেটা শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটা 1890 সালের দিকে ঘটেছিল বলে শোনা যায়। একজন প্রতিবেশী দাদি ছিলেন, সবাই তাকে বোতার বুড়ি বলে ডাকতেন। তো ঘটনাটি ঘটেছিল সেই দাদির বাবার সাথে। সেই দাদির বাবার নাম সঠিক আসলে কারোরই জানা যায় না, কারো জানাও নাই। তো ঘটনা বলার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমরা বড় বাবা বলে ডাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই বড় বাবা ছিলেন একজন কৃষক মানুষ, কৃষিকাজই তার আয়ের প্রধান উৎস ছিল। তো একদিন মাঠে উনি কাজে গিয়েছেন। সেই রাজবাড়ির যে ঘরটা অনেকটা মাটির নিচে চলে গিয়েছে আর কি, তো ওইখানটাতে গিয়েছেন আর কি। তো ওখানে যখন উনি জমিতে আইল কাটতে যাবেন, কোদাল চালিয়েছেন, তখন হঠাৎ করে ঠং করে একটা শব্দ হয়েছে। প্রথম দিকে উনি আসলে এই শব্দটা শোনার পর খুব একটা কিছু বুঝতে পারেন নাই। এরপর যখন আবার কোদালের কোপ দিয়েছেন, আবার ঠং করে শব্দ হয়েছে। তখন চিন্তা করেন কি ব্যাপার, নিচে ধাতব কোনো কিছু আছে নিশ্চয়ই। এরপর উনি মাটি খুঁড়তে খুঁড়তে যখন কিছুটা খুঁড়েছেন, হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস দেখতে পান মাটির নিচে সুন্দর করে সাজিয়ে রাখা 7টা ড্যাগের মতো। মূলত মাটি সরানোর সাথে সাথে দেখতে পান এত সুন্দর করে 7টা ড্যাগ এক জায়গায় রাখা হয়েছে,
আপনি মনে হচ্ছে যে ওনার সামনে এটা চলে এসেছে। উনি কি করেছেন, এই জিনিসটা যখন আরো কাছে গিয়ে দেখার চেষ্টা করেছেন, হঠাৎ করে ভূমিকম্পের মতো মাটি কাঁপতে থাকে আর ঝনঝন শব্দ করে ওই মাটির উপর যে ডেকগুলা উনি দেখেছিলেন, উপরে বলতে আসলে কিছুটা ক্ষণ পর যেগুলো দেখেছিলেন আর কি, ওগুলো আবার মাটির নিচে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে ঠিক উনি যতটুকু গর্ত করেছিলেন আবার ওইরকম হয়ে যায়, অতটুকুই গর্ত। এরপর বাড়িতে এসে এই বিষয়টা সকলের কাছে শেয়ার করেন। কেউ বিশ্বাসই করতে চায় নাই। ওই রাত্রে উনি যখন ঘুমিয়েছেন তখন একটা অবয়ব আসে। অবয়বটার চেহারা ওনার নাকি খুব ভালো মনে নাই, খুব ভয়ঙ্কর না এরকম কোনো কিছু চেহারা ভালো বুঝতেও পারেন নাই। স্বপ্নে ওই অবয়বটা এসে বড় বাবাকে বলে, দেখ তুই তো আমাকে দেখে ফেলেছিস, যাক দেখেই যেহেতু ফেলেছিস, আর আমাদেরকে যদি কেউ দেখে ফেলে তখন আমাদের উপর একটা দায়িত্ব এসে বর্তায়। তুই কালকে তোর বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবি, আমি আসবো, তোর কাছে থাকবো, কিন্তু খবরদার এই বিষয়ে কাউকে বলবি না। স্বপ্নে বলা কথা অনুযায়ী পরের দিন বাড়িটা উনি খুব সুন্দর করে পরিষ্কার করেছেন, কাউকে কিছু বলেন নাই। বাড়ির সদস্যরা যদি কেউ কিছু জিজ্ঞেস করছে, বলছে এমনি পরিষ্কার করতেছি, পরিষ্কার করে রাখা ভালো না। গভীর রাত্রে ঝনঝন ঝনঝন শব্দ করতে করতে নাকি ওনার যে ঘরটা ছিল সেই ঘরের মেঝে ফেটে ওই টাকার কলসগুলো উঠে আসে। এরপর থেকে বেশ ভালোই দিনকাল কাটতে থাকে। যেই মানুষের আসলে কষ্টে কষ্টে দিন কাটছিল, হঠাৎ করে তার জীবনযাপনের পরিবর্তন সকলেরই তো চোখে লেগে যায়, তাই না? ঘটনাটা কিন্তু ঘটেছিল রোজার ঈদের পরে, আর মাসখানেক এভাবে কেটে গেছে। এদিকে কোরবানির ঈদও সামনে চলে আসছে, আর তার বন্ধু বান্ধবরা বুঝতে পারে না ঘটনা কি, এর এত উন্নতি কিভাবে হচ্ছে, এত জাঁকজমকপূর্ণ চলাফেরা, এত ভালো ভালো খাবার দাবার। কয়েকদিন আগেই মানুষের বাড়িতে দিনমজুরিরা কাজ করতো, কৃষিকাজ করে কোন রকমের জীবনযাপন করতো, এখন এত উন্নতি কিভাবে হচ্ছে? তো বন্ধু বান্ধবরা তো বিভিন্ন ভাবে তাকে জিজ্ঞেস করেছে, উনি তো বলেন নাই। তো এক বন্ধু তাকে এমন ভাবে ধরেছে, শেষ পর্যন্ত উনি বলে দিয়েছেন যে এই ব্যাপার, আমি এরকম এরকম জিনিস পাইছি। তখন ওই বন্ধু তাকে একটা কুবুদ্ধি দেয়, মূলত হিংসার বশবর্তী হয়ে সেই বুদ্ধিটা দিয়েছিল। সে বন্ধু বুদ্ধি দেয় যে শোন, এই জিনিস কিন্তু সবসময় থাকে না, একটা ভুল করবি এই জিনিস চলে যাবে। এমন একটা বুদ্ধি আছে, যে বুদ্ধি যদি তুই শুনিস বা করিস, সেই অনুযায়ী কাজ করলে এই জিনিসগুলো কখনোই যাবে না। ওই জিনটা চলে যাবে, কিন্তু ওই জিন এই মালগুলো নিতে পারবে না, সব তোর। শুনবি সেই বুদ্ধি? তো উনি বলেন, হ্যাঁ বল, ভালোই তো বুদ্ধিটা। তো বুদ্ধি দিয়েছে যে আসতেছে তো কুরবানি ঈদ, কুরবানি ঈদে গরু জবাই করার পর ওই জবাইকৃত গরুর কিছু রক্ত উঠায় রাখবি, আর রাতের বেলা যখন ওই জিনিসগুলো আসবে তখন কি করবি, খুব দ্রুত ওই 7টা ড্যাগের সাথে এই গরুর রক্তটা মাখাই দিবি। উনি চিন্তা করছেন যে বাহ, ভালো বুদ্ধি তো, এটা করলে তো আর ওই জিনিসগুলো চলে যাবে না, আমার হাতছাড়া হবে না। আর যেই বুদ্ধিটা আসলে দিয়েছিল, আর যে বুদ্ধিটা দিয়েছিল, সেও জানতো যে আসলে এটার পরিণতি কি, হিংসার বশবর্তী হয়ে বুদ্ধি দিয়েছে। মূলত এইটা খুব ভয়ঙ্কর একটা কাজ। তো যাই হোক, সত্যি কুরবানি ঈদের দিন গরু জবাই করা হয় বিভিন্ন জায়গায়। উনিও তো অনেকগুলো গরু জবাই করেছেন, গ্রামের বিভিন্ন লোকদেরকে মাংস বিতরণ করেছেন, আর গরুর কিছুটা রক্ত উনি উঠিয়ে রেখেছেন। ওই রাত্রেই যেই জায়গাটাতে, ঘরে যেই জায়গাটাতে ওই ড্যাগগুলো থাকে, ওখানে গিয়ে উনি ওই ড্যাগগুলো বের করেছেন। একটা বিশেষ প্রক্রিয়া, এগুলো এমনিতেই বের হতো আর কি, যেটা ওই জিন শিখিয়ে দিয়েছিল। যে সেই প্রক্রিয়া যখনই ওই ড্যাগগুলো ওনার সামনে আসে, তখনই খুব দ্রুত ওই 7টা ড্যাগের সাথে ওই রক্ত মাখিয়ে দেন। যখন এটা করেছেন, সাথে সাথে মাটি কাঁপতে থাকে, ভূমিকম্প হতে থাকে, আর ভয়ঙ্কর শব্দে একটা আর্তনাদ হতে থাকে। এ কি করলি তুই, তুই কি করলি, একটা কাজ করলি, আমি তোর উপকার করলাম, তুই এই পরিণতি করলি নিজের জন্য আর আমার জন্য, তুই আমার কি বড় ক্ষতি করলি, শুধু কি আমার ক্ষতি করলি, তুই তো তোর নিজেরও ক্ষতি করলি, হায় হায় এখন কি হবে। তো এটা নাকি হতে হতেই ওই মাটির ড্যাগগুলো আবার মাটির নিচে চলে যায়। এরপর ওই দিনই, এর কিছু সময় পরে ওনার যত সন্তানাদি ছিল, 3-4 জন 5 জন যাই ছিল আর কি, এরা প্রত্যেকেই একসাথে রক্ত বমি করতে করতে মারা যায়, এমনকি ওনার স্ত্রীও রক্ত বমি করতে করতে মারা যায়। ওনার একটা সন্তান ছিল মেয়ে, তাকে আর একটা বাড়িতে উনি দত্তক দিয়েছিলেন, কারণ এতগুলো সন্তান ওনার জন্য পালন করা খুব কষ্টকর ব্যাপার ছিল। যখন ওনার অবস্থা খুব খারাপ ছিল, যখন ওনার অবস্থা ভালো হয় তখন অবশ্য ওই সন্তানকে উনি আনতে গিয়েছিলেন, কিন্তু ওই পরিবারে ওই সন্তান বড় হওয়ার কারণে
ওই পরিবারের সদস্যরা ওই সন্তানকে আসলে এমন ভাবে আপন করে নিয়েছিল তারা কোনোভাবেই দেবে না, আর ওই সন্তানও আসবে না। এই কারণে ওই সন্তান ওই বাড়িতে ছিল। ওই সন্তানটা বেঁচে যায়। স্বপ্নে ওই অবয়বটা আবার আসে, এসে বলে যে তুই এমন একটা কাজ করলি, তুই নির্বংশ হয়ে গেলি, আমারও ক্ষতি করলি। শুধু তোর একটা মেয়ে বেঁচে গেল, অন্য বাড়িতে দত্তক দিয়ে রেখেছিলি এই কারণে। তবে তুই যখন কাউকে বলে দিয়েছিলি এই বিষয়টা, তখনও তোকে আমি কিছু বলি নাই, কিন্তু তুই যে কাজটা করলি এটা তুই খুব খারাপ করছিস, তুই নিজেও জানিস না তুই কি করছিস। তো যাই হোক, এরপরে উনি ওই জিনিসটাকে আর কখনোই স্বপ্নে দেখেন নাই। আর এই যে যেই মেয়েটা বেঁচে গিয়েছিল সেই হচ্ছে এই বোতার বুড়ি। এই বোতার বুড়ি এই ঘটনাটা বিভিন্ন মানুষের কাছে বলেছেন, কারণ যখন সব সন্তানাদি মারা যায় তখন বাধ্য হয়েই ওই মেয়েটাকে উনি নিয়ে এসেছিলেন। মেয়েটাকে যখন একটু বড় হয়, কেন এই ঘটনা ঘটলো এই বিষয়টা ওনার মেয়ের কাছে বলেছিলেন। এই যে বৃদ্ধ দাদি, এই বোতার বুড়ি নামে যিনি পরিচিত ছিলেন, উনি কিন্তু বৃদ্ধ হয়েই মারা গিয়েছিলেন। ওনার মৃত্যু কিন্তু ঠিক ওনার অন্য ভাই বোনদের মতো যেভাবে রক্তবমি হতে হতে মারা গিয়েছিল ঠিক ওভাবেই হয়। ওনার বয়স হয়ে গেলে তো স্বাভাবিকভাবে মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এসে ভর করে, অসুখ বিসুখের কারণেই উনি মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু মৃত্যুর ঠিক আগে এই ধরনের রক্তবমি শুরু হয়ে যায়, এরপরে উনি মারা যান। যাই হোক, পাশে একটা বিশাল পুকুরও রয়েছে, সেই পুকুর নিয়ে এখন তেমন কিছু একটা ঘটে না। তবে ওই বংশের, মানে ওই যে যিনি আসলে ওই জিনিসটা পেয়েছিলেন, ওনার তো আরো ভাই ব্রাদাররা ছিল, ওই বংশের একজন বাচ্চা এক যুগ পর পর প্রতি 12 বছরে একজন নাকি মারা যায় ওই পুকুরে ডুবে। পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে ডুবে মারা যায় আর কি। ধারণা করা হয় ওই ড্যাগগুলো এখন ওই পুকুরেই রয়েছে। এবার আসি আমরা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার পরিবারের ঘটনায়। গত রমজানের যে ঈদ, এই ঈদের পর থেকে ওনাদের বাড়ির গেটের সামনে একটা বড় বাসা রয়েছে, ওই জায়গাটাতে রাতের বেলা কে যেন এসে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, খুব করুণ সুরে কান্নাকাটি করে। তো প্রতিদিন এরকম করে। তো একবার কি হয়েছে যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার মা সাহস করে উঠেছেন, গেটের কাছে গিয়ে জিজ্ঞেস করে বাইরে কে কান্নাকাটি করে, কোনো উত্তর দেয় না। তো উনি রাগ করে এই গেট খুলতে যাবেন, হঠাৎ করে খপ করে ওনার হাত চেপে ধরেছে এই ওয়াহিদ ভাইয়ের আম্মা, মানে ওয়াহিদ ভাই যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন কি তার আব্বা ওনার আম্মার হাত চেপে ধরেছেন। এই কোথায় যাবো এত রাত্রেবেলা, খবরদার বাইরে যাবা না। এরপরে ওনার পরিবারের সদস্যরা রাতের বেলা কিন্তু এই কান্নাকাটির শব্দে কখনোই বাইরে কেউ যান নাই। তবে মাসখানেক আগে আরেকটি ঘটনা ঘটে, সেটা হলো ওনাদের গ্রামে একজন মারা গিয়েছিলেন। তো ওনার ফুপু আসছিলেন, ওয়াহিদ ভাইয়ের ফুপু আসছিলেন সেই ব্যক্তিকে দেখতে। সেই ফুপু কিন্তু কালো জাদুতে আক্রান্ত, কেউ তাকে কালো জাদু করেছিলেন আর কি। তো ওনাকে অনেক কিছু মেনে চলতে হতো। তো উনি সেই বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পর ফুপুকে আবার একটা জিনে আসর করে, মূলত এই কালো জাদুর মাধ্যমে ওনার উপর একটা জিন চালান করে দেওয়া হয়েছিল। মৃত বাড়ি যাওয়ার পরই ওই জিন তার উপর আসর করে। তখন একটা কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ আসন করে এই ফুপুর উপরে সেই জিনটাকে হাজির করে। যখন জিনটাকে হাজির করেছে তখন এক অদ্ভুত তথ্য জানতে পাওয়া যায়। সেটা হলো ওই জিনটা জানায় যে তার নাম নাকি কালী, সে এই পুকুরেই থাকে। তো সেই জিন বলে যে এই ওয়াহিদ ভাইয়ের পরিবারের জন্য নাকি তার সমস্যা হয়। এমনিতেও তো পুকুর উপরে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল, কিন্তু ওইখানে আসার পর, মানে ওই মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর মূলত আগে থেকে চালান করা জিন আসতে পারে নাই কাছে, কিন্তু এই জিনটা তার উপর ভর করেছে। আর ওই জিনটা নাকি বলেছে যে এই ওয়াহিদ ভাইয়ের পরিবারকে একদম নির্বংশ করে দেবে। তখন কবিরাজ বলে যে দেখ, এত নাটক দেখিয়ে লাভ নাই, আসছিস ভালো কথা, তোর কি কারণে সমস্যা হয় বল, সেই সমস্যা যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করব। তখন ওই জিনটা বলে যে ওরা এদিক দিয়ে হাঁটাচলা করতে পারবে না, রাতের বেলা তো পারবেই না, দিনের বেলা খুব প্রয়োজনে যেতে পারে। আর যেহেতু আসর করেই ফেলেছে, এই রাত্রেই 1 কেজি দুধ এবং সুন্দর দেখে কয়েকখালি কলা এবং একটা নতুন গামছা রেডি রাখতে হবে, এবং এটার উপরে ওই যে বাসার ওই গামছার উপরে এই জিনিসগুলো রেখে চলে আসতে হবে, আর 1 বিড়া পান দিয়ে আসতে হবে। তো সত্যি ওই রাত্রে এটা করা হয়েছিল, আর ওই জিনটাও বুবুকে ছেড়ে চলে গিয়েছিল। একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে শেয়ার করেন ওয়াহিদ ভাই, আমি যখন তার সাথে ফোনে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই জিনটা নাকি সত্যি এই পরিবারে এসে বড় ধরনের ক্ষতি করত, কিন্তু পারে নাই কেন?
জিনটা যেই পথ দিয়ে এসে এই বাড়িতে ঢুকবে ওই পথে আব্দুল্লাহ নামক একটা পরহেজগার জিন থাকে। ওই জিনের কারণে সরাসরি সে এই বাড়িতে ঢুকে ক্ষতি করতে পারতো না, যেহেতু ওই পরিবারের একজন সদস্য ওই ফুপুকে সুযোগ বুঝে তার উপর আক্রমণ করেছে। আর এখনো নাকি ওই আব্দুল্লাহ নামক জিনটা ওই বাড়ির পাশেই থাকে, পাহারা দেয়, মূলত সেখানেই সে থাকে, আর আশেপাশে কোনো খারাপ জিনকে সে ঘেঁষতে দেয় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওয়াহিদ ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, খেয়াল করেছেন যে আমরা ঘটনা বলছি কোন একটা নির্দিষ্ট এলাকা, সেই এলাকার কোনো মানুষ সেই ঘটনা শুনে ওনারাও পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছেন। এভাবে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে বারবার উপস্থাপন করতে চাই, এবং আপনাদের পাঠানো ঘটনা নিয়েই আমরা আরো অনেকটা পথ এগিয়ে যেতে চাই। এই জন্য বলি, আপনারা ঘটনা পাঠানো কিন্তু বন্ধ করবেন না, লিখে বা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য এখনো হননি তাদের জন্য বলছি, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারবেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছে, সেখানে গিয়েও কোন ঘটনা ভালো লাগছে সেটা জানাতে পারবেন।